ছোট আসবে না, একটু কিরকম টাইপের আসবে, ওটা হচ্ছে আজকে একটু দেখি আমি। স্ক্রিন দেখা যাচ্ছে? আচ্ছা। আচ্ছা, ফার্স্টে হচ্ছে আমরা এই প্রবলেমটা একটু দেখি আগে। এখানে কি বলছে, যে আমার হচ্ছে ডে, মান্থ এন্ড ইয়ার হচ্ছে ইনপুট হিসেবে নিবে, এন্ড আউটপুট হিসেবে নেক্সট ডে যেটা আসবে ওটা দিবে। মিনস আমি যদি হচ্ছে আজকের ডেটটা দেই, তাহলে হচ্ছে কালকে কি ডেট আসবে ওটার আউটপুট দিবে। তো এখানে হচ্ছে আমার ডে, মান্থ আর হচ্ছে ইয়ার এর হচ্ছে আলাদা আলাদা করে রেঞ্জ দেওয়া আছে। এখন হচ্ছে আমরা হচ্ছে ওই যে ক্লাসে করছি না এ বি সি দিয়ে, তো এটাকে হচ্ছে আমরা এভাবে চিন্তা করতে পারি, ডেটাকে হচ্ছে আমরা এ ধরতে পারি, বিটাকে হচ্ছে আমরা মান ধরতে পারি, আর ইয়ারটাকে হচ্ছে আমরা সি ধরতে পারি। ওকে, যদি হচ্ছে আমরা আহ এ বি সি করে চিন্তা করি, তাহলে ডি এর হচ্ছে রেঞ্জ দেওয়া আছে, তাহলে এটার হচ্ছে মিন ম্যাক্স আমরা বের করতে পারবো না? মিন ম্যাক্স যে পাঁচটা ভ্যালু যে বের করতে হয়, মান্থেরও বের করলাম আর ইয়ারও বের করলাম। দেন হচ্ছে এখন আমাদের কাজ কি, একটা হচ্ছে নমিনিয়াল ফিক্স, দুইটা নমিনিয়াল ফিক্স রেখে একটা হচ্ছে ভ্যারি করবে অলওয়েজ, রাইট? তো হচ্ছে এখানে যেহেতু তিনটা ভেরিয়েবল, আমি হচ্ছে যে কোনো ফার্স্টে যে কোনো দুইটা নমিনিয়াল ফিক্স রাখলাম। এখানে হচ্ছে ডে আর মান্থেরটা ফিক্স রাখছে, ডে আর মান্থেরটা ফিক্স রেখে কি ইয়ার একটা চেঞ্জ করছে। দেন আবার ডে আর ইয়ার একটা ফিক্স রাখছে। দেন হচ্ছে মানটা হচ্ছে চেঞ্জ করছে, চেঞ্জ বলতে কি, এই যে মিন, মিন প্লাস ওয়ান, ম্যাক্স ম্যাক্স মাইনাস ওয়ান, এরকম এই জিনিসগুলো, এই ভ্যালু গুলা নমিনাল বাদে। দেন কি করছে, আমার মান্থ আর ইয়ারটা হচ্ছে ফিক্স রেখে ডি এর ভ্যালুটা চেঞ্জ করছে। চেঞ্জ করার পরে এখন হচ্ছে এটা হচ্ছে আমার ইনপুটটা, তাহলে আউটপুট কি আসা উচিত, তার নেক্সট ডেটা আসা উচিত। এই জন্য হচ্ছে আউটপুটে হচ্ছে নেক্সট ডেটা লিখছে। এখানে হচ্ছে একটা জিনিস আছে, ধরেন এই জায়গায় 31শে জুন লিখছে। এখন জুন মাসে কিন্তু আমার 30 দিন, 31 দিন বলতে নাই, তাই না? এই জন্য লিখছে ডে আউট অফ রেঞ্জ ফর দ্য মান্থ। এখন ফেব্রুয়ারি কেসে যদি হইতো, যদি হচ্ছে 30, এখানে ধরেন 30 থাকতো, দেন হচ্ছে ফেব্রুয়ারির জন্য 2, আর হচ্ছে এখানে একটা যে কোনো একটা সাল থাকতো। ফেব্রুয়ারিতে কিন্তু আমার হচ্ছে 30 দিন নাই, 28 দিন। তো তখন হচ্ছে আমরা কি লিখবো, ইনভ্যালিড বা ডে আউট অফ রেঞ্জ। আর লিপ ইয়ারের ক্ষেত্রে কি হবে, যখন হচ্ছে 29শে ফেব্রুয়ারি আসবে, তখন হচ্ছে আমার দেখতে হবে ইয়ারটা আমার লিপ ইয়ার নাকি। যদি লিপ ইয়ার হয় তাহলে হচ্ছে ওটা ভ্যালিড, আর যদি লিপ ইয়ার না হয় তাহলে হচ্ছে ওটা ইনভ্যালিড। প্রবলেমটা কি বুঝা গেছে? যে লিপ ইয়ার হচ্ছে যেমন 2000 লিপ ইয়ার, মানে যে সালটা আছে ওটাকে 4 দিয়ে ভাগ দিব, যদি কোনো অবশেষ না থাকে তাহলে হচ্ছে এটা লিপ ইয়ার। 2004, 2008 এগুলো হচ্ছে লিপ ইয়ার। মানে এখানে ধরেন হচ্ছে 2000 দেওয়া আছে, এখানে হচ্ছে 29 তারিখ দেওয়া, আর এই জায়গায় হচ্ছে আমার ফেব্রুয়ারি মাস। যেহেতু এখানে লিপ ইয়ার আছে, তাহলে এটা কি লিখবো আমরা, ভ্যালিড। আর যদি এখানে ধরেন 2000 না থেকে 2001 থাকতো, তাহলে তো এটা লিপ ইয়ার না, তখন আমরা হচ্ছে লিখতাম ইনভ্যালিড। বুঝতে পারছি? আচ্ছা, তো বেসিক্যালি যদি আমাদের হচ্ছে এরকম আম, আলাদা আলাদা করে হচ্ছে, আলাদা আলাদা করে হচ্ছে এরকম রেঞ্জ দেওয়া থাকে, দেখেন এটাতে ডে এর জন্য রেঞ্জ দেওয়া আলাদা, মান্থের জন্য
ইয়ারের জন্য আলাদা আলাদা রেঞ্জ দেওয়া থাকে, তাহলে আমরা সবগুলোকে আলাদা আলাদা করে ভ্যারিয়েবল ধরবো এক একটা। মানে ডে একটা ভ্যারিয়েবল, মান্থ একটা ভ্যারিয়েবল, ইয়ার একটা ভ্যারিয়েবল। এখন এমন একটা কেস আসতে পারে যেখানে হচ্ছে, দেখেন এখানে কি লিখছে, অনলাইন অ্যাসেসমেন্ট সাবমিশন পোর্টাল আছে, সেটা হচ্ছে সানডে 4টা থেকে ওপেন থাকবে এন্ড ক্লোজ হবে কখন, থার্সডে 1টা পর্যন্ত। থার্সডে 1টায় ক্লোজ হয়ে যাবে। এখানে দেখেন এটা কি আলাদা করে রেঞ্জ দেওয়া আছে, এটা একসাথেই না। এখানে কিন্তু আমার আলাদা কোনো রেঞ্জ দেওয়া নেই, এই জিনিসটা হচ্ছে একসাথে। এই পুরাটা হচ্ছে আমার একটা রেঞ্জ। সানডে 4 PM থেকে থার্সডে 1 PM হচ্ছে একটা রেঞ্জ। আর এখানে কি ছিল, এখানে ডে, মান্থ আর ইয়ারের জন্য আলাদা আলাদা দেওয়া ছিল। এন্ড এখানে অলসো কি চাইছে, যে আমার হচ্ছে আউটপুটটা নেক্সট ডে হবে, নেক্সট ডে দিবে, নেক্সট ডে কি আসে ওটা দিবে। আর এখানে এই কোশ্চেনে বলছে যে উইকলি সাবমিশন টাইম যেটা আছে ওটা কি কারেক্টলি ওয়ার্ক করে নাকি। বেসিক্যালি আমাকে যে রেঞ্জটা দিছে ওটা কারেক্টলি ওয়ার্ক করে নাকি ওটা দেখতে বলছে। এখন এটাকে হচ্ছে, যদি আমরা এটা বেসিক্যালি এ না শুধু, কারণ একটা ভেরিয়েবল, তো যদি হচ্ছে একটা ভেরিয়েবল থাকে তখন হচ্ছে আমরা 7টা ভ্যালু বের করব। 7টা ভ্যালু কি কি, মিন -1, মিন, মিন +1, আমাকে যখন হচ্ছে এরকম একটা রেঞ্জ দেওয়া থাকবে, এখানে কিন্তু কিছু মেনশন করে নাই, বিবিসি করো বা রোবাস্ট করো এগুলো কিছু মেনশন করে নাই। জাস্ট বলছে বাউন্ডারি ভ্যালু অ্যানালাইসিস দিয়ে আমার হচ্ছে যে রেঞ্জটা আছে ওটা হচ্ছে চেক করো। তো যখন এরকম টাইপের কথা বলবে তখন হচ্ছে আমরা এই 7টা ভ্যালু বের করব। ওকে, 7টা ভ্যালু হচ্ছে এখন আমরা কিভাবে বের করব। সানডে হচ্ছে আমার ফার্স্ট মিনিমাম, ধরেন এটাকে হচ্ছে মিনিমাম ধরি যেহেতু এখানে সানডে থেকে শুরু হয়েছে, আর থার্সডেটাকে হচ্ছে আমরা ম্যাক্সিমাম ধরতেছি। তো সানডে 4 PM থেকে যদি 1 মাইনাস করি তাহলে কত হবে। 3 না, 3.959। আচ্ছা 3 পয়েন্ট না, সরি, 3টা 59 কেন হইলো। আচ্ছা, আমার বাউন্ডারি কোথায়, 4টার দিকে হইলে আমার রেঞ্জটা শুরু হচ্ছে, তাহলে 4টার 1 মিনিট আগে কি আমার রেঞ্জটা অফ না, মানে ইনভ্যালিড না রেঞ্জটা। মানে 1 মিনিট আগে কিন্তু ইনভ্যালিড, আমার কিন্তু ইনভ্যালিড হইতে 3টা পর্যন্ত যাওয়া লাগতেছে না। যখনই 359 আসতেছে তখনই আমার রেঞ্জটা ইনভ্যালিড হয়ে যাচ্ছে, তাই না। বুঝা গেছে এটা কেন 359 হলো। আচ্ছা, আর মিনিমাম তো হচ্ছে সানডে 4 PM। এটা হবে 4টা 1 হবে, ম্যাক্স কি হবে, ম্যাক্স হচ্ছে আমার এই থার্সডে 1 1 PM। সেখানে নোমিনিয়ালটা কি হবে, সে বলতে পারবেন। না, আমরা যদি হচ্ছে রবিবার থেকে চিন্তা করি, রবি, সোম, মঙ্গল, বুধ, বৃহস্পতি, মঙ্গলবারটা মিডিলে পড়তেছে না।
টুইস্ট ডে, জি ম্যাম। টুইস্ট ডেটা মিডলে, নোমিনাল যেহেতু আমরা মিডল ভ্যালুটা নেই, টুইস্ট ডে মিডলে হচ্ছে আমরা ডেটা পাইলাম। এখন হচ্ছে আমার তো টাইমটাও বের করতে হবে, তাই না? টাইমটা হচ্ছে আমরা কিভাবে বের করব? আমার এখানে কত দেওয়া আছে? 4 আর 1, 4 প্লাস 1 ডিভাইডেড বাই 2, 2.5 আসে। তো আমরা এটাকে 3 ধরতে পারি, 2 ও ধরতে পারি। আমি হচ্ছে 3 ধরলাম। আচ্ছা, আমার হচ্ছে এরকম করে 7টা ভ্যালু বের করা ডান। এরপরে আমাদের কাজ ম্যাম, কি? জি, এখানে যদি একটা এম থাকতো তাহলে কি হতো? একটা এম, যেমন ধরুন সানডে 4 PM থেকে থার্সডে 1 AM, তাহলে নমিনালের ক্ষেত্রে টাইমটা কি হবে? তখন এখানে 3 PM হয়ে যেত। সরি, PM বলছি, AM হয়ে যেত, 3 AM। কারণ আমার রেঞ্জ কতটুকু? আমার রেঞ্জ হচ্ছে একটা 1 AM পর্যন্ত না? জি ম্যাম। আচ্ছা, না না, wait, হ্যাঁ, তখন হচ্ছে এটা হচ্ছে AM হয়ে যেত জিনিসটা। আর হচ্ছে নমিনাল হচ্ছে আপনি যদি কাছাকাছি কিছু নেন, দেখেন এটা আসছে হচ্ছে 2.5, আমি কিন্তু একদম এক্সাক্ট ভ্যালু নেই না। নমিনাল হচ্ছে এরকম কাছাকাছি ভ্যালুই নিতে হয়, মানে একদম এক্সাক্টটা কখনো নেওয়া যায় না। যদি না হচ্ছে আমার ধরেন 1 থেকে 10 দেওয়া থাকলো, ওখানে যেমন ধরেন আপনি এক্সাক্ট নিতে পারবেন, এসব কেসে হচ্ছে আপনি এক্সাক্ট একদম নিতে পারবেন না। তো মিডলের কাছাকাছি ভ্যালু আমরা নেওয়ার ট্রাই করি। আচ্ছা, এখন যখন হচ্ছে আমরা এই 7টা ভ্যালু বের করে ফেলছি, বের করার পরে হচ্ছে আমরা, এটা তো একটা টেবিলে থাকবে, টেবিলে থাকবে। তারপরে পাশে আমরা কি করব? এখানে হচ্ছে আরেকটা কলাম বানাবো। এখানে হচ্ছে এক্সপেক্টেড আউটপুট থাকবে। এক্সপেক্টেড আউটপুটে কি হবে? যেগুলো যেগুলো ভ্যালিড ওগুলো হচ্ছে আমরা ভ্যালিড লিখবো, যেগুলো ইনভ্যালিড এগুলো ইনভ্যালিড লিখবো। যেমন এই যে এটা হচ্ছে আমার ইনভ্যালিড না, সো এটা হচ্ছে আমি ইনভ্যালিড লিখে দিব। পরেরটা হচ্ছে ভ্যালিড, এগুলো সবগুলো ভ্যালিড। আরেকটা ইনভ্যালিড কোথায়? ম্যাক্স প্লাস ওয়ানে। বুঝে গেছে? এখন হচ্ছে আপনাদের হচ্ছে এটা হচ্ছে খেয়াল করতে হবে যে আপনাকে হচ্ছে এরকম আলাদা করে রেঞ্জ দিচ্ছে নাকি জাস্ট একটা রেঞ্জ দিচ্ছে। একটা রেঞ্জের মধ্যে কিন্তু দেখেন দুইটা জিনিস কম্বাইন করা, টাইম প্লাস হচ্ছে ডে। তো এটা দেখে আবার ভাইবেন না যে আচ্ছা এটা মনে হয় আলাদা করে ধরতে হবে। যেহেতু একসাথে লিখে রেঞ্জ দিচ্ছে আমাকে, তাহলে হচ্ছে এটা পুরোটা হচ্ছে আমার একটা রেঞ্জ। এরকম একটা রেঞ্জ থাকলে আমি এই 7টা ভ্যালু বের করব। বের করার পরে জাস্ট লিখবো যে এক্সপেক্টেড আউটপুটে কোনটা ভ্যালিড কোনটা ইনভ্যালিড। আর নোমিনিয়াল হচ্ছে আমার মিডলের কাছাকাছি নেওয়ার ট্রাই করবো। ম্যাম, এইটাই তাহলে টেস্ট টেবিল তৈরি করতে হবে, জাস্ট ভ্যালিড আচ্ছা, লিখে। আচ্ছা, হ্যাঁ, টেস্ট কেস। এটার বেলায় হচ্ছে আমরা একটা টেবিল বানাইছিলাম বড়, যে এরকম টেবিল বানাই। এখানে কেন এরকম টেবিল বানাইছি? কারণ হচ্ছে আমার ভ্যারিয়েবল 3টা, তো 3টা কম্বাইন করে আমার টেবিল টেস্ট কেস বানাইতে হয়। কিন্তু এখানে আমার কিন্তু ভ্যারিয়েবল একটাই, তাই না? তাহলে এখানে তো আর কম্বাইন করে টেস্ট কেস বানানোর কিছু নাই। এই 7টাই হচ্ছে আমার টেস্ট কেস। টেস্ট কেস 7টা বের করলাম, বের করে যে এক্সপেক্টেড আউটপুটে কোনটা ইনভ্যালিড কোনটা ভ্যালিড এটা লিখে দিব। বুঝছি। জি ম্যাম। আচ্ছা, এ- এই এই ইয়াটা পড়েন, দেখেন তো বুঝেন নাকি। এখানে কি, এখানে জাস্ট হচ্ছে এটা তো ক্লিয়ারলি বুঝাই যাচ্ছে, জাস্ট উইকের হচ্ছে একটা রেঞ্জ দেওয়া আছে। তো এখানে আমি ওইরকম সেম 7টা ভ্যালু বের করব। 2, 3, আর কি কি আসে, 4, আর এখানে আসবে 11, 12, 13। বের করার পরে দেন আর নোমিনিয়াল বের করব। নোমিনিয়াল বের করার পরে কোনটা ভ্যালিড কোনটা ইনভ্যালিড এটা লিখে দিবে এক্সপেক্টেড আউটপুটে।
আচ্ছা, এটা গেল বিবিসি আর রোবাস্ট হচ্ছে দেখাচ্ছি না, কারণ হচ্ছে আমি ক্লাসে ওগুলা দেখাইছি। আর এটা হচ্ছে আম, যদি শুধু বাউন্ডারি ভ্যালু অ্যানালাইসিস করে রেঞ্জটা কারেক্টটা কি এটা করতে পারে, তখন হচ্ছে জাস্ট আমরা এরকম করব। আর যদি আমার বিবিসি আর রোবাস্ট ইউজ করতে বলে, তখন হচ্ছে আমি যে ক্লাসে যে ফর্মুলা গুলা দেখাইছি, 4 4 into 9, 4 into n+1, 6 into n+1, এগুলা ইউজ করে বের করতে হবে। আচ্ছা, এখন হচ্ছে আমরা আহ টেবিলে ভ্যালু বসানোর সময় যে ভেরিয়েবল গুলার ভেরিয়েশন আসে এটা একটু দেখালে বেটার হতো। বুঝি নাই কি। মানে টেবিলে যখন আমরা ভ্যালুটা বসাই তখন হচ্ছে যে ভেরিয়েশন গুলো আসে, মানে এ বি যদি থাকে বিটার ক্ষেত্রে কিভাবে নিব এটা যদি একবার দেখাইতেন জাস্ট। আচ্ছা, এগুলো যে এটা এগুলোর কথা বলতেছেন, এক্সপেক্টেড আউটপুটটা হ্যাঁ হ্যাঁ, কিভাবে আসে? বি কিভাবে বসাচ্ছি, হ্যাঁ একবার যদি। আচ্ছা, ঠিক আছে। এখানে দেখেন আমার হচ্ছে এই যে ইকুয়েশন একটা দেওয়া আছে। হ্যাঁ, যদি ইকুয়েশন দেওয়া থাকে তাহলে হচ্ছে এটা এখন আমি দেখাচ্ছি। আর যদি ইকুয়েশন দেওয়া না থাকে, যেমন এই প্রবলেমটাতে কি বলছে, নেক্সট ডে হচ্ছে আমার আউটপুট হিসেবে দেবে, তাহলে আমরা হচ্ছে নেক্সট ডেটা এক্সপেক্টেড আউটপুটে নেক্সট ডেটটা কি আসবে ওটা লিখবো। আর যদি এরকম আউটপুটের কথাও লেখা না থাকে, জাস্ট হচ্ছে বলে যে এরকম সাবমিশন যে টাইমটা দিছে ওটা কারেক্ট নাকি, বা এই যে রেঞ্জটা দিছে ওটা হচ্ছে ঠিক আছে নাকি, তখন আমরা এক্সপেক্টেড আউটপুটে খালি ভ্যালিড ইনভ্যালিড লিখবো। ওকে। আর যদি এরকম থাকে, দেখেন আমার হচ্ছে ইকুয়েশন কি a টু দি পাওয়ার b না? তো আমি এই টেবিলটা আমার করার ডান। এখন হচ্ছে এই কেসের জন্য, এই টেস্ট কেসের জন্য আমরা a টু দি পাওয়ার b করবো। তাহলে এখানে এর ভ্যালু কত? 1, জি ম্যাম। 1, 1 এ 3, 3 কেন দিলাম, কারণ এখানে আমার b এর ভ্যালু 3। তাহলে এটা ক্যালকুলেট করলে কত আসে? 1 আসে। ম্যাম সেম। আমি বলতেছি যে বি এর ভ্যালু যে 3 3 3 1 এটা কিভাবে নিলাম এটা একটু দেখালে বেটার ও আচ্ছা, এটা তাহলে বুঝে এটা যাবো। হচ্ছে হ্যাঁ হ্যাঁ আচ্ছা, এটা হচ্ছে দেখেন যখন দুইটা ভ্যারিয়েবল থাকবে আমার, তখন হচ্ছে হ্যাঁ। আমি একটা ভ্যারিয়েবলের নমিনাল ফিক্স রাখবো, যে কোনো একটা ফার্স্টে একটা ভ্যারিয়েবলের আচ্ছা নমিনাল ফিক্স রাখলাম। এই যে এখানে বি এরটা ফিক্স রাখছি 3, এটা নমিনাল 3, তাই 3 ফিক্স রাখছি। দেন আমি হচ্ছে এই যে এই ভ্যালুটা আছে, এই ভ্যালুটাকে হচ্ছে চেঞ্জ করব। চেঞ্জ কি কি দিয়ে করব? এই যে এর জন্য যে আমরা এই যে মিন, মিন+1, ম্যাক্স, ম্যাক্স প্লাস ম্যাক্স -1, চারটা ভ্যালু বের করছি না নমিনাল হুম বাদে? আপনি হচ্ছে নমিনাল কথা কনসিডার করেন না, চারটা বাদে। এই যে এই চারটা হচ্ছে লিখলাম, আমার চারটা লেখা ডান একটু পর্যন্ত। হুম। ফার্স্টে হচ্ছে আমরা বি নমিনালটা ফিক্স রাখছি, এখন আমরা এই নমিনালটা ফিক্স রাখবো। এর ঠিক জন্য আছে হচ্ছে ফিক্স রেখে দেন হচ্ছে এটা চেঞ্জ করব। ঠিক আছে ম্যাম। আর এখানে দেখেন এই যে ফার্স্টে কিন্তু 4 বার লিখছি 3, কারণ হুম হচ্ছে হুম আমার ফর্মুলা হচ্ছে 4n+1, এই 4 এর জন্য হচ্ছে 4 বার করে লিখছে। ঠিক আছে এটা ম্যাম, হচ্ছে করছি। এরকম 4 4। আর লাস্টে একটা টেস্ট কেস থাকে, সেটা হচ্ছে দুইটা ভ্যারিয়েবলের নমিনাল একসাথে বসায় দেয়, যেমন 5 আর ঠিক 3 আছে ম্যাম। হচ্ছে এ আর বি এর নমিনাল, বুঝা গেছে? আর ঠিক আছে ম্যাম, হচ্ছে ক্লিয়ার। যদি তিনটা ভ্যারিয়েবল থাকে, তখন হচ্ছে আমার দুইটা নমিনাল ফিক্স রাখবো আর একটা ভ্যারি করবে, এটাই। ওকে ওকে ওকে। আচ্ছা। আচ্ছা, স্টেট ডায়াগ্রামটা হচ্ছে আমরা একটা এক্সাম্পল দেখি। স্টেট ডায়াগ্রামটা কি ছিল, যে আমাকে হচ্ছে ইনপুট দিবে, এক একটা কন্ডিশনের উপর ইনপুট দিবে, দেন হচ্ছে আমরা এক স্টেট থেকে আরেক স্টেটে যাব। এখানে দেখেন হচ্ছে একটা হোস্টেল ম্যানেজমেন্ট সিস্টেম। তো এখানে হচ্ছে কয়েকটা স্টেট আছে। কি কি স্টেট আছে? আনঅ্যাসাইন, অ্যাপ্লিকেশন, এরকম করে করে 6টা স্টেট আছে। মানে স্টেটের কথা হচ্ছে এভাবে ক্লিয়ারলি লিখে লিখে দিবে। দেন আমাদের কাজ কি? ফার্স্ট হচ্ছে একটা টেবিল বানাবো। দেন হচ্ছে এখানে কয়টা স্টেট দেওয়া আছে ওগুলা অনুযায়ী S1, S2, যেহেতু 6টা দেওয়া আছে তাহলে এরকম করে করে আমরা 6টা লিখলাম স্টেট। এরপরে S1 বলতে আমরা কি বুঝাচ্ছি? ফার্স্ট থেকে যদি আমরা শুরু করি, S1 মানে হচ্ছে আমার আনঅ্যাসাইন।
আর S2 মানে হচ্ছে অ্যাপ্লিকেশন সাবমিটেড। এরকম করে করে আমরা 6 পর্যন্ত, যেহেতু 6টা স্টেট আছে, S6 পর্যন্ত লিখলাম, ব্ল্যাক লিস্টেড পর্যন্ত লিখলাম। টেবিলটা একটু করে আমরা হচ্ছে রাখবো। এরপরে হচ্ছে আমাদের কাজ ডায়াগ্রাম বানানো। এটা কিভাবে আঁকবো? আপনি কি আহ, উম, একটা নতুন খুলছে, ওটা কি দেখতে পারতেছেন? ট্যাব খুলছে। না ম্যাম, দেখা যাচ্ছে। আচ্ছা আচ্ছা, এই টেবিলটা তো বুঝছেন যে যেহেতু 6টা স্টেট আমার এখানে বলে দেওয়া আছে, তাই আমি S1 থেকে S6 লিখলাম আর স্টেট গুলার নাম লিখলাম। এখন হচ্ছে আমার কাজ হচ্ছে একটা ডায়াগ্রাম বানানো। যেহেতু আমার 6টা স্টেট আছে, আমি 6টা স্টেট আঁকলাম। এগুলো হচ্ছে এক একটা S1 S3, S1 S2 4। আচ্ছা, এরকম করে হচ্ছে আমরা স্টেট গুলো আগে আঁকবো। আঁকার পর এখানে বলে দেওয়া থাকে যে আমি যদি S1 থেকে S2 তে যাইতে চাই, তাহলে হচ্ছে আমার কি করতে হবে। দেন হচ্ছে আমরা হচ্ছে ওই জিনিসগুলো পরে এই স্টেট গুলা চেঞ্জ করবো। ফার্স্ট যদি শুরু করি, কি লিখছে, স্টুডেন্ট বিগিনস উইথ আনঅ্যাসাইন স্ট্যাটাস। মানে কি, ও হচ্ছে S1 থেকে শুরু করতেছে, ও এখনো কিছু করে নাই, ও এখন হচ্ছে S1 এ আছে, মিনস ও হচ্ছে এখন এখানে আছে। দেন কি বলছে, যখন হচ্ছে ওরা একটা রুম রিকোয়েস্ট সাবমিট করবে, তার স্টেট মুভস টু অ্যাপ্লিকেশন সাবমিটেড। বলছে ও যদি একটা রুম রিকোয়েস্ট সাবমিট করে, তাহলে এখানে আমরা কি লিখবো, রুম সাবমিট রুম রিকোয়েস্ট। সাবমিট রুম রিকোয়েস্ট সাবমিট করে ও কোথায় গেছে, অ্যাপ্লিকেশন সাবমিটেড এখানে শিফট করছে। এটা হচ্ছে আমার S2 তে ছিল। তাহলে আমরা হচ্ছে ট্রানজিশনটা এইভাবে করলাম। একটু ট্রানজিশনটা কিভাবে হচ্ছে বুঝতেছেন? জি ম্যাম, জি ম্যাম। আচ্ছা ঠিক আছে। এখন আমি হচ্ছে কোথায় আছি, অ্যাপ্লিকেশন সাবমিটেড আছি। এখন কি বলছে, অ্যাডমিন ভেরিফিকেশন করার পরে এটা কোথায় চলে যায়, ইট বিকামস ভেরিফাইড। এখন দেখেন এখানে হচ্ছে আমার একটা স্টেট আছে, ভেরিফাইড। তাহলে যখন অ্যাডমিন ভেরিফিকেশনটা কমপ্লিট করবে, তখন ও কোন স্টেটে যাবে, ভেরিফাইড স্টেটে যাবে, S3। S3 তে যাবে। আর হচ্ছে এখানে হচ্ছে আমরা কি লিখবো, অ্যাডমিন ভেরিফিকেশন। আচ্ছা, এরপরে দেখেন কি লিখছে, দেন অ্যালোকেটেড। আচ্ছা, এখানে হচ্ছে আমরা যে এই যে দুইবার স্টেটটা চেঞ্জ করলাম, ওখানে কিন্তু লিখে দিছিল যে যেমন হচ্ছে আম, যখন আমি হচ্ছে একটা রুম রিকোয়েস্ট সাবমিট করব, তখন হচ্ছে স্টেট S1 থেকে S2 তে যাবে। দেন অ্যাডমিন ভেরিফিকেশন করার পরে হচ্ছে ভেরিফাইড স্টেটে যাবে। বাট এখানে দেখেন এটা কিন্তু লিখে দেয় না কি করার পরে ও অ্যালোকেটেড হবে। এরকম হচ্ছে কেস থাকতে পারে যে হচ্ছে এরকম ট্রানজিশনটা লিখে দেয় না, যে এখানে যেমন লিখে দিছে না যে অ্যাডমিন ভেরিফিকেশন হওয়ার পরে ও ভেরিফাইড হয়েছে। এখানে এই যে দেন অ্যালোকেটেড, এই জায়গায় কিন্তু লিখে দেয়নি, জাস্ট খালি মেনশন, স্টেটটা মেনশন করছে, ওয়ার্ক ইনপুটটা ও মেনশন করে নাই। এরকম কেস যদি হয়, তখন হচ্ছে আমরা নিজেদের মতো হচ্ছে সিনিয়রের উপর বেস করে এটা বানায় নিব। এখানে যেমন হচ্ছে কি লিখতে পারি, অ্যালোকেশন সাকসেসফুল, বা হচ্ছে এটা লিখতে পারি যে রুম অ্যালোকেটেড,
রুম এলোকেটেড করে ও কোন স্টেটে গেল, এই যে 4 নাম্বার স্টেট S4 যেটা, ওখানেও শিফট করলো। এই জায়গাটা কি বুঝছি যে কেন আমি এখানে যে নিজের মতো বানায় লিখলাম, কারণ হচ্ছে আমার কোশ্চেনে ইনপুটটা দেওয়া ছিল না। এটা একদম অ্যাকুরেট হতে হবে এরকম না, সিনের উপর বেসিস করে আপনারা হচ্ছে আপনাদের মতো লিখে দিবেন। আচ্ছা, এখন কি বলছে, যদি হচ্ছে যে কোনো একটা রুম খালি করে দেয় তাহলে ও হচ্ছে আবার আনঅ্যাসাইন্ড স্টেটে হচ্ছে ফেরত যাবে। তাহলে যখন একটা স্টুডেন্ট হচ্ছে রুম খালি করবে, তখন ও এই যে এই স্টেটে যাবে না, যেটা হচ্ছে আমার S5। S5 থেকে S1 চলে যেতে হয়। হ্যাঁ, ফার্স্টে হচ্ছে S4 থেকে S5 এ যাবে, কারণ এখন আমি S4 এ আমার কোথায় আছে, S4 মানে হচ্ছে আমার অ্যালোকেটেড। যখন ও হচ্ছে রুমটা খালি করে দিতেছে, আমার স্টেটটা চেঞ্জ হচ্ছে না, যেহেতু আমার যে এখানে একটা স্টেট দেওয়া আছে ভেকেটেড। দেন হচ্ছে আমরা এখানে হচ্ছে ইনপুটটা লিখবো যে ভেকেটস দ্য রুম, এরকম কিছু একটা লিখবো। এখন পরে পরে কি লিখছে, ইট রিটার্নস টু দ্য আনঅ্যাসাইন্ড। তাহলে S5 এ এখন আছে, আমি ব্রেকেটেড স্টেটটাতে আছি এখন আমি। তারপরে এটা কোথায় চলে যাবে, এখানে S1 এ। এখানে আমরা কি লিখতে পারি, এখানে যেহেতু লেখা নাই, তো এখানে আমরা ওইরকম নিজেদের মতো লিখতে পারি সিস্টেম রিসেট হয়ে গেছে, কারণ আমি যেখান থেকে শুরু করছি সেখানে আবার ব্যাক চলে গেছি। তো কাইন্ড অফ এটা হচ্ছে রিসেট হয়ে গেছে না, এটা হচ্ছে আপনারা নিজেরা বানায় লিখতে পারেন। আমি হচ্ছে রিসেট দিলাম। আহ একটু পর্যন্ত ট্রানজিশনটা বুঝছি। এখন হচ্ছে আপনাদের মনে কোশ্চেন আসতে পারে যে ও হচ্ছে S4 থেকে S5 এ গেল কেন, S1 এ না গিয়ে। দেখেন, যখন হচ্ছে একটা স্টুডেন্ট রুম খালি করছে, আমার স্টেটটা কিন্তু আগে চেঞ্জ হবে না, যে ও মাত্র রুমটা খালি করছে। স্টেটে তো মানে চেঞ্জ হবে, যে মানে আপনি একদম সবার ফার্স্টে যাওয়ার আগে, এর আগে তো যে আপনি রুম নিছেন, রুম ছাড়ছেন, এটার একটা স্টেট চেঞ্জ হবে। চেঞ্জ হওয়ার পরে দেন হচ্ছে আপনার যদি আবার অ্যাপ্লিকেশন করতে হয়, আবার হচ্ছে S1 থেকে শুরু করবে। এই জন্য হচ্ছে লাস্টে হচ্ছে এই ট্রানজিশনটা দেওয়া আছে। যদি কেউ যদি আবার রুম নিতে চায়, তাহলে হচ্ছে আমার আবার S1 থেকে শুরু করতে হবে। একটু বুঝছি। আচ্ছা, এখন যদি একটু বুঝে থাকি, এখানে একটা জিনিস আছে দেখেন। লেখছে যদি যে কোনো রুলস যদি ভায়োলেট করে, তাহলে হচ্ছে স্টুডেন্ট ইজ মার্কড অ্যাজ এ ব্ল্যাক লিস্টেড। যদি যে কোনো একটা রুল ও ব্রেক করে, তাহলে হচ্ছে ওকে ব্ল্যাক লিস্টেড হিসেবে কাউন্ট করা হবে। এটা কিন্তু আমার একটা স্টেট। দেখেন, আপনারা ফার্স্টে কোশ্চেন পড়লে কি কি স্টেট আছে এটা মাথায় রাখবেন। এখানে একটা স্টেট আছে ব্ল্যাক লিস্টেড। আচ্ছা, এখানে যদি আমার ট্রানজিশনটা দেখেন, যে S6 হচ্ছে আমার ব্ল্যাক লিস্টেডটা। তো বলছে যে কোনো রুল, যে কোনো রুল তো যে কোনো জায়গা থেকে আসতে পারে, মানে যে কোনো স্টেট থেকে আসতে পারে। ধরেন আপনি হচ্ছে মাত্র হচ্ছে অ্যাপ্লাই করা শুরু করছেন, ওখানে কোনো রুল ব্রেক করছেন, দেন হচ্ছে আপনাকে কি করলো, ব্ল্যাক লিস্টেড করে দিল। S1 থেকে একটা ট্রানজিশন হবে, S2 তে গিয়েও হতে পারে। মানে সব স্টেট থেকে ট্রানজিশন ব্ল্যাক লিস্টেতে আসবে, কারণ হচ্ছে যে কোনো স্টেট থেকে আবার হচ্ছে রুল ব্রেক হইতে পারে। আমি কি আসবে S1 থেকে, সে তো তখন প্রসেস শুরু করে নেবে। মানে S1 থেকে এখানে কেন দেওয়া হচ্ছে, ধরেন হচ্ছে আপনি মাত্র অ্যাপ্লাই করাটা শুরু করলেন, হ্যাঁ, এখানে তো কিছু অ্যাপ্লাই করার জন্য রুলস থাকে। মাত্র অ্যাপ্লাই করার সময় হচ্ছে আপনি কিছু একটা রুল ব্রেক করে ফেললেন, তখনই হচ্ছে উনি আপনাকে এই পরের স্টেটে না পাঠায় ব্ল্যাক লিস্টেড করে দিছে। মানে এই সেন্সে হচ্ছে S1 থেকে দেওয়া হয়। না, আপনি যেটা বলতেছেন যে এখনো তো অ্যাপ্লাই শুরু করি নাই, তো এখন এখান থেকে কেন আর কি আমি ব্ল্যাক লিস্টে পাঠাবো, বাট
এখানে কেসটা ধরা হচ্ছে যদি ধরেন অ্যাপ্লাই শুরু করেন এন্ড তখনই কোনো রুল ব্রেক করেন, তখনই আপনাকে হচ্ছে S6 এ পাঠাই দেবে। আচ্ছা, দেন বলছে কি যে আর হচ্ছে ও অ্যাপ্লাই করতে পারবে না যদি ওর কাছে আর কোনো ক্লিয়ারেন্স না থাকে। আমাদের কোনো কিছুতে প্রবলেম হলে, পেমেন্ট টেমেন্টে প্রবলেম হলে আমরা ক্লিয়ারেন্স নিয়ে আসি না, দেন না হচ্ছে আমাদের কিছু করতে হচ্ছে অ্যাপ্রুভ করে। আমি এখন হচ্ছে 6 এ আছি, ব্ল্যাক লিস্টে আছি। তো আমি যদি আবার হচ্ছে এই রুম পাইতে চাই, আমাকে কি করতে হবে? ক্লিয়ারেন্স নিতে হবে। ক্লিয়ারেন্সটা এক্ষেত্রে এই জন্য হচ্ছে এখান থেকে একটা আরেকটা ট্রানজিশন হবে না, উইথ ক্লিয়ারেন্স। ক্লিয়ারেন্স নামে একটা নতুন স্টেট ক্রিয়েট করা যাবে। আহ নতুন স্টেট ক্রিয়েট করবো নাকি? আমাকে কিন্তু এখানে দেখেন স্টেট কয়টা আছে সেটা বলেই দিস, এর বাইরে আমরা স্টেট ক্রিয়েট করতে পারবো না। এখানে যে 6টা স্টেট দেওয়া আছে, এই 6টা স্টেটই থাকতে হবে। এই জন্য হচ্ছে আমরা যেহেতু বলছে যে আহ, যদি আমার অ্যাপ্লাই করতে হয় তাহলে হচ্ছে আমার ক্লিয়ারেন্স নিতে হবে। তো ক্লিয়ারেন্স নেওয়ার পরে আমরা কি এই সেই সিস্টেমে ফার্স্টে চলে গেলাম আবার। এই জন্য ট্রানজিশনটা 6 থেকে আবার 1 এ হয়েছে। কারণ ক্লিয়ারেন্স থাকলে তো আমি এখন আবার নর্মালি অ্যাপ্লাই করতে পারবো। বুঝে গেছে? ঠিক আছে। আচ্ছা, এখানে যদি দেখেন একটা যে এন্ড এর পর একটা লাইন লেখা না, এন্ড ক্যান নট অ্যাপ্লাই অ্যাগেন। তো ধরেন আপনার কাছে এই লাইনটা ছিল না, শুধু খালি বলছে ব্ল্যাক লিস্টে, তখন কিন্তু ওই যে আমি যে S6 থেকে S1 একটা ট্রানজিশন করলাম, তো ট্রানজিশনটা করা লাগবে না। এই যে একটা ট্রানজিশন যে করলাম, এটা হচ্ছে করা লাগবে না যদি আমার হচ্ছে এই লেখাটা না থাকতো যে ক্যান নট অ্যাপ্লাই অ্যাগেন উইদাউট ক্লিয়ারেন্স। এক্সামে হচ্ছে এরকম টাইপ আছে, যদি না বুঝেন তাহলে হচ্ছে বলেন, আমি আবার বুঝাই দিই। আচ্ছা, এই যে টেবিলটা যে বানাইছিলাম, এখানে তো জাস্ট হচ্ছে S1 S2 S6 আর হচ্ছে কোন স্টেট কি, মানে হচ্ছে আনঅ্যাসাইন স্টেট যে S1 এগুলা হচ্ছে লিখছি। S1 মানে হচ্ছে আমার আনঅ্যাসাইন, এগুলো S6 পর্যন্ত লিখছি। এখন হচ্ছে আমার টেবিলটা হচ্ছে কমপ্লিট করতে হবে। এটা হচ্ছে ওই যে ক্লাসে দেখাইছি না যে কোন ইনপুটের জন্য কোন স্টেটে যাচ্ছে। তো ধরেন এখান থেকে যদি আমরা দেখি, এখানে কি লিখছে? সাবমিট আর রুম রিকোয়েস্ট। তো এখানে হচ্ছে ফার্স্ট আমরা লিখবো সাবমিট আর রুম রিকোয়েস্ট, এখানে লিখলাম। দেন সাবমিট আর রুম রিকোয়েস্টের জন্য ও S1 থেকে S2 তে গেছিল। তো দেন হচ্ছে আমরা এখানে S2 লিখে দিব। তারপরে আসতেছে অ্যাডমিন ভেরিফিকেশন। তো এখানে হচ্ছে আমরা এই কলমে লিখলাম অ্যাডমিন ভেরিফিকেশন। অ্যাডমিন ভেরিফিকেশনের জন্য কোথায় গেছে? S2 থেকে S3 তে গেছে। এই এই টেবিলটা হচ্ছে আপনারা ইয়া দিয়ে করবেন, ডায়াগ্রাম দেখে তারপর হচ্ছে বসাবেন। এই যে অ্যাডমিন ভেরিফিকেশনের পরে কি ছিল? ও S2 থেকে S3 তে গেছিল। এখানে আমরা S3 লিখবো। আর হচ্ছে টেবিলের একটা আমি এখানে তো ভালো আঁকতে পারি না, খাতায় এঁকে আমি হচ্ছে আপনাদেরকে গ্রুপে দিয়ে দিব যে টেবিলটা কিভাবে করবেন। আনঅ্যাসাইনড এর জন্য কি রাখতে হবে? একটা বুঝছেন কলম। কি? আনঅ্যাসাইনড এর জন্য কি একটা কলম রাখতে হবে? যেমন সাবমিটেড এর জন্য একটা রাখলাম, ভেরিফিকেশনের জন্য। উম, কিসের জন্য সাবমিটেড? আনঅ্যাসাইনড এই হ্যাঁ, হ্যাঁ। স্টেটের জন্য কি একটা কলাম রাখতে হবে? না, আনএসাইন থেকে তো ট্রানজিশন হচ্ছে না কোনো, মানে ট্রানজিশন হচ্ছে না বলতে কি, যখন আমরা S6 এ যাব তখন দেখবেন লাস্টে একটা আসতেছে ক্লিয়ারেন্স, তখন আর কি এখান থেকে একটা S1 চলে আসবে লাস্টের দিকে।
আপনার ট্রানজিশনটা শুরু হচ্ছে যে এখান থেকে না, সাবমিট আর রুম রিকোয়েস্ট যেখান থেকে শুরু হয়, মানে যেখান থেকে ইনপুটটা শুরু হয় ওখান থেকে শুরু করবেন। এর আগে হচ্ছে এক্সট্রা আর কোনো কলম লাগবে না। আর এখানে হচ্ছে টেবিলটা, কাইন্ডলি একটু খাতায় করে দিয়ে হ্যাঁ হ্যাঁ, আচ্ছা আমি খাতায় করে দিই। বাট এমনি তো ওভারঅল তো বুঝছেন কিভাবে আমি হচ্ছে ডায়াগ্রামটা আঁকলাম, স্ক্যান করলাম। আচ্ছা, ফুল ডায়াগ্রামটা একটু দেখাবেন। তো দেখে বুঝবেন না, আমি খাতায় করে দিচ্ছি, আর দেখেন। জি ম্যাম, ঠিক আছে। আচ্ছা, এখানে হচ্ছে সিমিলার একটা প্রবলেম আছে। এখানে হচ্ছে আমার এডমিন স্টেট বলে দিছে আমরা সেম S1 থেকে যতগুলা 1 2 3 4 5 6, এখানে 6টা স্টেট আছে, তো S1 থেকে S6 পর্যন্ত আমরা এই স্টেট গুলো লিখবো, কোনটা S1 কোনটা S2 S3। দেন লিখছে স্টুডেন্ট বিগিনিং ড্রাফট বুক, মানে হচ্ছে ও ফার্স্ট ডেট থেকে শুরু করলো। S1 এ এখন আছি, S1 থেকে শুরু করলো। এরপর কি হচ্ছে যে সাবমিটেড করার পরে কি হইতেছে, ও সাবমিটেড স্টেটে চলে গেছে, তার মানে কি S2 তে চলে গেছে। এরকম করে করে এখানে হচ্ছে লেখা আছে ট্রানজিশনটা। আপনারা হচ্ছে এটা হচ্ছে বাসায় প্র্যাকটিস করবেন। যদি মনে হয় যে কনফিউজ, তাহলে হচ্ছে আমাকে হচ্ছে হোয়াটসঅ্যাপে ছবি পাঠাবেন, আমি হচ্ছে ঠিক করে দিই। এখানে হচ্ছে একটা জিনিস দেখেন, লাইন আছে বেসড অন ইভ্যালুয়েশন অ্যাপ্লিকেশন ইজ আইদার শর্টলিস্টেড অর রিজেক্টেড। এখানে এটা বেসিক্যালি এই যে S3 থেকে আসতেছে, আন্ডার রিভিউ। আমি হচ্ছে এই যে এই লাইনটা দেখাচ্ছি এখানে, বেসড অন ইভ্যালুয়েশন। এখানে বেসিক্যালি হচ্ছে এই আন্ডার রিভিউ স্টেটে আছে এখন আমি। তারপর হচ্ছে আমাকে যে অ্যাপ্লিকেশন গুলা দিছে ওগুলা ইভ্যালুয়েট করার পরে আমরা ডিসাইড করবো ও কি শর্ট লিস্টেড হয়েছে নাকি রিজেক্টেড হয়েছে। তো এই ট্রানজিশনটা এখানে ধরেন S3 যেটা হচ্ছে আন্ডার রিভিউ, তারপরে এখানে ধরেন অ্যাপ্রুভ বা শর্ট লিস্টেড S3, শর্ট লিস্টেড, আর এখানে হচ্ছে রিজেক্টেড আর। তো যদি হচ্ছে অ্যাপ্রুভ হয় তাহলে হচ্ছে এখানে যাবে, আর যদি হচ্ছে রিজেক্ট হয় তাহলে হচ্ছে এই স্টেটে যাবে। এখানে দেখেন রিজেক্ট হওয়ার পরে, রিজেক্ট স্টেটে এখন আমি আসি ধরো, রিজেক্ট হওয়ার পর আর কিছু করতে পারবে নাকি রিজেক্ট স্টেট থেকে, এটা কিন্তু কোথাও লেখা নেই। এখানে জাস্ট লেখছে স্টুডেন্ট যদি সবগুলা রাউন্ড পাস করে তাহলে হায়ার স্টেটে চলে যাবে, মানে শর্ট লিস্টেড থেকে হায়ার চলে যাবে। কিন্তু রিজেক্ট থেকে কোথাও যাবে নাকি এটা কিন্তু কিছু লেখা নেই, তাই এখান থেকে আর কোনো ট্রানজিশন হবে না। এটা হচ্ছে ওই যে কাইন্ড অফ হচ্ছে সিমিলার টু ব্ল্যাক লিস্টেড। এখানে ব্ল্যাক লিস্টেড একটা লেখা ছিল যে ক্লিয়ারেন্স পায় ও হচ্ছে আবার নতুন করে শুরু করতে পারবে, এই জন্য হচ্ছে আমরা ওই ট্রানজিশনটা দেখাইছি। কিন্তু এখানে কিন্তু এমন কিছু লেখা নাই যে ও রিজেক্ট হইলে ও হচ্ছে আবার অ্যাপ্লাই করতে পারবে, এরকম কিছু লেখা নেই। তাই হচ্ছে এখান থেকে আমরা ট্রানজিশনটা করবো না। এই জিনিসগুলো একটু দেখবেন যে লাস্টে, আমি যে লাস্ট যে স্টেটটা আছে ওখান থেকে আবার কোনো ট্রানজিশন দিছে নাকি। আচ্ছা, আচ্ছা এখন হচ্ছে আমরা ডিসিশন টেবিলের হচ্ছে প্রবলেম দেখি একটা। ডিসিশন টেবিল কি ছিল, আমার হচ্ছে কন্ডিশন দেওয়া থাকবে, এন্ড হচ্ছে কন্ডিশনের উপর বেসিস করে আমার হচ্ছে অ্যাকশন কি হবে ওটা হচ্ছে ডিসাইড করতে হয়। এখানে কন্ডিশন কি দেওয়া আছে, এখানে কি কি বলছে যে একটা অটোমেটেড সিস্টেম ও হচ্ছে এমপ্লয়ের লিভ রিকোয়েস্ট অ্যাপ্রুভ করবে যদি ওর এই যে কন্ডিশন গুলো আছে এগুলো ফুলফিল করে। আচ্ছা, এখানে কয়টা কন্ডিশন আছে কেউ বলতে পারবেন? হ্যালো?
4টা। হ্যাঁ, 4টা আছে। 4টা হচ্ছে আমি এখানে ধরেন আলাদা করে লিখছি, এখানে ক্লিয়ারলি লেখা আছে 4টা, মানে মানে কন্ডিশন বুঝতে আই গেস আপনাদের প্রবলেম হবে না, কারণ এই যে দেখেন এইভাবে ক্লিয়ারলি হচ্ছে লেখা থাকবে। তো আমার হচ্ছে কি হবে, এই 4টা কন্ডিশন হয় ট্রু হবে না হলে ফলস হবে, মানে এই 4টা কন্ডিশন ও হচ্ছে ওর আছে না হলে নাই, কাইন্ড অফ এরকম। এখানে হচ্ছে পসিবল কম্বিনেশন কয়টা হবে, আহ টু, 16টা। হ্যাঁ, 16টা কিভাবে আসছে, 16টা হচ্ছে এই যে আমার 4টা কন্ডিশন আছে, 4টা কন্ডিশনে প্রত্যেকটা কন্ডিশনের মধ্যে আমার 2টা পসিবল ইনপুট আছে, ট্রু অ্যান্ড ফলস। এই যে ট্রু অ্যান্ড ফলস, পসিবল ইনপুট কয়টা আমার, 2টা। এই জন্য এখানে 2, আর কন্ডিশন কয়টা আমার 4টা, দেখে আমি 4বার 2 লিখছি, মাল্টিপ্লাই করছি। আমার হচ্ছে এখানে পসিবল কম্বিনেশন হবে 16টা। দেন আমরা কি করব, যেহেতু এখানে 4টা কন্ডিশন আছে, আমরা এখন হচ্ছে বাইনারি করব, যে বাইনারি কম্বিনেশন করবো বেসিক্যালি এ বি, এরকম করে এখন হচ্ছে টেবিলটা বানাবো আর কি। টেবিলটা কিভাবে 0 1 করে কম্বিনেশন বানাবো, এরকম করে করে 16টা হবে। মানে এই বাইনারি টেবিলটা তো পারেন সবাই, তাই না? ট্রুথ টেবিলের মতো। হুম, এরকম করে বানায় আমার 16টা কম্বিনেশন আসবে। আচ্ছা, এখানে এবিসিডি নিছি কেন, কারণ এখানে আমার কন্ডিশন কয়টা 4টা, যদি আমার 3টা কন্ডিশন থাকতো আমি এখানে ভেরিয়েবল নিতাম 3টা, 3টা নিয়ে 0 1 0 1 0 0 1 0 0 0 0 1 1 1 এরকম করে কম্বিনেশন করে দেন টেবিল একটা বানাবো। টেবিলটা কিরকম টাইপ হবে, টেবিলটা এই যে এখানে হচ্ছে 16টা কেসের মতো হবে টেবিলে, মানে আমাদের প্রবলেমটাতে এরকম করে হচ্ছে লিখবো, যে এখানে হচ্ছে ট্রু ফলস করে লেখা, এখানে ইয়েস নো করে লেখা আছে, আপনারা চাইলে ট্রু ফলস করে লিখবেন, সমস্যা নেই। তো এরকম করে কম্বিনেশনটা লিখবো, জাস্ট বাইনারি টেবিলটারে আমরা হচ্ছে ট্রু ফলস বা ইয়েস নো করে লিখতেছি। আমাদের টেবিল কন্ডিশনের টেবিলটা লেখা ডান। এরপর আমাদের কি করতে হবে, এখন হচ্ছে কন্ডিশন ট্রু হইলে বা ফলস হলে কি অ্যাকশন করবে ওটা তো আমার দেখতে হবে। এখানে কি বলছে, অ্যাপ্রুভ করে রিকোয়েস্ট যদি 4টা কন্ডিশন ট্রু থাকে, তার মানে যে কোনো একটা যদি ফলস হয়ে যায় তাহলে হচ্ছে আমার কি করবে, রিজেক্ট করবে। তাহলে আমার অ্যাকশন কি কি হতে পারে, হয় ট্রু, হয় অ্যাপ্রুভ, অ্যাকশনে হচ্ছে আমার এটা 2টা পসিবল ইনপুট হতে পারে। আচ্ছা, এটা দেখবো কিভাবে আমরা, ওই যে আমরা যে একটা কন্ডিশন টেবিল বানাইলাম, যেটা দেখতে কাইন্ড অফ এরকম হবে, ওরকম করে ধরেন হচ্ছে সবগুলা যদি ট্রু হয় তখন আমরা কি দিব, অ্যাপ্রুভ দিব। আর হচ্ছে যে কোনো একটা যদি ফলস থাকে, মানে যে এরকম করে যে কোনো একটা যদি ফলস থাকে তাহলে আমরা অ্যাকশনে রিজেক্ট লিখবো। এই যে এরকম করে হচ্ছে এই যে 4টা কন্ডিশন এভাবে লিখবো, এরকম করে 4টা থাকবে, আর এরকম একটা আউটপুট লিখে অ্যাপ্রুভ হচ্ছে না রিজেক্ট হচ্ছে এভাবে এটা লিখে দিব। বুঝা গেছে প্রবলেমটা? ম্যাম ডিসিশন টেবিল কি সিম্পলিফাইড করতে হবে নাকি জাস্ট আমি এরকম অ্যাকশন পর্যন্ত লিখলে হবে? আর ডিসিশন কি করতে হবে, সিম্পলিফাই করতে হবে কি? সিম্পলিফাই করতে হবে নাকি? জি ম্যাম, এই যে এটা নিচে আছে না না, সিম্পলিফাই, সিম্পলিফাই করতে এটা হবে কি? না।
সিম্পলিফাই করতে হবে না। আপনি হচ্ছে জাস্ট একটু পর্যন্ত করে, আই মিন হচ্ছে এই পুরোটা করে দিলেই হবে। ম্যাম কম্বিনেশন গুলো বের করার জন্য এখানে যে গুণ দেওয়া হয়েছে, গুণ না দিয়ে যদি আমি 2 দিতে পার 4 দিই, সমস্যা হবে? আচ্ছা হ্যাঁ, এখানে হচ্ছে একটু প্রবলেম হবে, কারণ হচ্ছে এখানে তো ধরেন হচ্ছে সবগুলা কন্ডিশনের জন্য সেম পসিবল ইনপুট আছে, তাই না? কিন্তু আমার অনেক এমন থাকতে পারে যে ধরেন কন্ডিশন ওয়ানে, C1 এ হচ্ছে আহ 4টা পসিবল ইনপুট, ব্ল্যাঙ্ক, ইনভ্যালিড, ভ্যালিড, আরেকটা কি দিতে পারি, মিক্স দিলাম। কন্ডিশন 2 তে হচ্ছে দিলাম, ধরেন 2টা পসিবল আছে, ব্ল্যাঙ্ক আর ভ্যালিড। কন্ডিশন 3 তে ব্ল্যাঙ্ক, ভ্যালিড, ইনভ্যালিড। এখানের কম্বিনেশনটা আমরা তখন কিভাবে বের করব? দেখেন এটার জন্য C1 এর জন্য আমার কিন্তু আহ 4 4 4 4 into 3 4 ইন্টু 2 ইন্টু 3। তো এখন যেটা আপনি বললেন ওটা ওগুলা হচ্ছে এই কেসের জন্য ঠিক আছে, যেটাতে হচ্ছে সবগুলা কন্ডিশনে সেম নাম্বার হচ্ছে পসিবল ইনপুট থাকে। কিন্তু এই এই সিস্টেম যখন আপনার কাছে চলে আসবে তখন কিন্তু আপনি আর ওটা করতে পারবেন না। আচ্ছা, ম্যাথ সিমুলেশন এসব বিবিএ, তারপর হচ্ছে ডিসিশন টেবিল আর স্টেট ট্রানজিশন থেকে আসবে, আর ম্যাম হচ্ছে বাকি একটা সবগুলো কোশ্চেন থেকে। জি। ম্যাম, ডিসিশন টেবিলে কি জাস্ট টেবিল রাখাবো, নাকি ম্যাম প্রত্যেকটা কেসের পরিপ্রেক্ষিতে এক্সপ্লেন করতে হবে যে যদি এটা ইয়েস হয় এটা ইয়েস হয় তাহলে অ্যাকসেপ্ট করবে, যদি না এটা না 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 থাকে তাহলে না রিজেক্ট না করবে? না না, এটা লাগবে না। ম্যাম ইসিপি থেকে কি ম্যাথ আসবে না? ইসিপি থেকে ম্যাথ আসার চান্সেস কম। ম্যাথ আসলে হচ্ছে এই বাউন্ডারি ভ্যালু অ্যানালিসিস, ডিসিশন টেবিল আর হচ্ছে স্টেট ট্রানজিশন থেকে আসার চান্সেস বেশি। ম্যাম ওকে ম্যাম। ইসিপিতে আসলে হচ্ছে থিওরি। ইসিপি থেকে আসলে হচ্ছে থিওরি আসবে আর কি, মানে আসার চান্স বেশি। ধরেন আপনাকে বলতে পারে যে এই 4টা জিনিস কি, এটা এক্সপ্লেন করো, এরকম। থিওরি আপনাদের সব পড়া শেষ? ওই চ্যাপ্টার কি টেবিল গুলো দেখতে হবে? স্লাইডটা একটু open করুন। কি টেবিলের কথা বলতেছেন? জি ম্যাম, এইটা হচ্ছে ওই চ্যাপ্টার টেকনিক যে ছিল, স্ট্রং, উইক, রোবাস্ট, ওই আচ্ছা, চ্যাপ্টার এটা টেবিলটা বেসিক্যালি হচ্ছে এটা এক্সাম্পল দিয়ে বুঝাইছে। এটা হচ্ছে আপনি যদি অন্য এক্সাম্পল দিয়ে বুঝাইতে পারেন ওটা তো সমস্যা নাই, এটাই দিতে হবে এরকম না। যদি আসে তাহলে হয়তো বা বলতে পারে যে এই 4টা কি, এটা এক্সপ্লেন করো। তো তখন হচ্ছে আপনি আপনার মতো লিখে বুঝাই দিবেন, এই টেবিলই দিতে হবে এরকম কিছু। এই টেবিলটা হচ্ছে আর কি ঠিক মতো দেওয়া নাই সবকিছু, এই জন্য বুঝতে একটু অসুবিধা হয়। আচ্ছা, এক্সাম্পল করতে থাকি। বুঝি নাই কি। আচ্ছা, আপনাদের থিওরি সব পড়া ডান? থিওরির মধ্যে ভীষণ থেকে শুরু হয় নাই। থিওরির মধ্যে থেকে টেস্টিং প্রিন্সিপালের কিছু বাদ দেওয়া যাবে না। কিছু মানে কিছু না। আমি যেমন হচ্ছে কুইজে একটা 1-2 লাইনে সিনিয়র দিছি, যেটা হচ্ছে আমাকে ডিটেক্ট করতে হইতো কোন টেস্টিং প্রিন্সিপাল, এটা একটা ডিটেক্ট করতে হইতো। কিন্তু আপনাদের হচ্ছে ধরেন মিডিয়া এমন থাকতে পারে যে একটা সিনিয়রের মধ্যে অনেক কিছু বলা আছে, ওখান থেকে আপনাকে বুঝে বের করতে হবে কয় কয়টা টেস্টিং প্রিন্সিপাল এখানে ইনক্লুডেড, ওটা বের করো। টেস্টিং প্রিন্সিপাল একদম ভালো মতো সব মাথায় রাখবেন।
সাইকোলজি অফ সফটওয়্যার থেকে, সফটওয়্যার টেস্টার থেকে এত ডিটেলস কিছু পাওয়া লাগবে না, just জিনিসটা কি ওটা হচ্ছে একটু সারফেস লেভেলে পড়লেই হবে। আর হচ্ছে ভি মডেল আর যে আইএস টিকিউবি, এগুলো হচ্ছে খুব ভালো মতো পড়তে হবে। লাইক ভি মডেলের আরেকটা জিনিস করবেন যে ভি মডেলের অ্যাডভান্টেজ কি, তারপরে হচ্ছে ভি মডেলের জন্য এসডিএলসি তে কি কি ইম্প্যাক্ট পড়ে মানে ওইটা হচ্ছে পড়বেন। আর হচ্ছে ভি মডেল জিনিসটা কি ওটা এক্সপ্লেন করবেন, যে ওই যে প্রত্যেক স্টেপে যে টেস্টিং ইনক্লুড করে এটা। আর হচ্ছে আইএসটি কিউবির মধ্যে থেকে আসতে পারে, ধরেন হচ্ছে বলবে যে আমি হচ্ছে আইএসটি কিউবি করতে চাচ্ছি, তাহলে হচ্ছে আমাকে হচ্ছে যে স্টেপ গুলো আছে ওগুলো এক্সপ্লেন করো। তখন হচ্ছে আপনাদের এখানে যা যা লেখা আছে সবকিছু এক্সপ্লেন করতে হবে। এত বড় বড় করে লেখা লাগবে না, প্রত্যেকটা স্টেপে আবার হচ্ছে সাব স্টেপ করে আছে। তো এক একটা স্টেপ লিখবেন, সবগুলা স্টেপ এই যে ভিতরে সাব স্টেপ থেকে 3-4 লাইন করে নিবেন, নিয়ে হচ্ছে জিনিসটা কি মানে 3-4 লাইনের মধ্যে এক্সপ্লেন করে করে একদম হচ্ছে ধরেন আপনাকে বললো টেস্ট প্ল্যানিং এন্ড কন্ট্রোলটা এক্সপ্লেন করো। তো এই যে রিসোর্স প্ল্যানিং, ডিটারমিনেশন, এগুলা থেকে 3-4 লাইন করে নিয়ে নিয়ে একদম একটু পর্যন্ত ফুল সাপোর্ট পর্যন্ত যা যা আছে সবগুলা কভার করবেন। তো এত বড় লেখা লাগবে না, আপনি যদি বুঝাইতে পারেন তাইলেই হবে। এখন এক লাইনে তো আসলে লেখা যায় না, 3-4 লাইনে বুঝান বা 10-12 লাইনে বুঝান, এটা আপনার উপরে। আর হচ্ছে এরকম ধরেন বললো যে আপনার যে যে হচ্ছে স্টেপ গুলো আছে সবগুলো হচ্ছে এক্সপ্লেন করো। তো তখন হচ্ছে এরকম যে মেইন মেইন লাইন গুলো আছে, পয়েন্ট গুলো আছে, ওগুলা নিয়ে হচ্ছে পুরোটা এক্সপ্লেন করে দিবেন। আর এটা এইগুলা কিন্তু খুবই ইম্পর্টেন্ট, বাদ দিয়ে টেস্টিং প্রিন্সিপাল করে যেগুলা। আম, সেখান থেকে হচ্ছে ফার্স্টের থেকে হচ্ছে পড়বেন হচ্ছে টেস্টিং আর কোয়ালিটি এসুরেন্স এর মধ্যে ডিফারেন্সটা কি এটা পড়বেন। আর এখানে ফেইলিউর, ফল্ট, ডিফেক্ট, বাগ, এরর, মিস্টেক এটা পড়বেন। টেস্টিং ক্যানট প্রডিউস অ্যাবসেন্স অফ ডিফেক্টস এটা পড়বেন। সফটওয়্যার কোয়ালিটি, কমপ্লিট টেস্টিং ইজ ইম্পসিবল। ডিফাইন টেস্ট ইন্টেন্সিটি, আর হচ্ছে টেস্ট কেস এক্সপ্লোশন। পড়বেন কিন্তু সবই, আমি জাস্ট হচ্ছে এগুলো বললাম, এগুলো একটু ভালো মতো পড়বেন যাতে আসলে হচ্ছে লিখতে পারেন। আচ্ছা, থিওরি থেকে তো একটু কি, আর এইচপি থেকে তো বললাম। মোটামুটি আগে সব কিছু বলা শেষ। আপনাদের এখন আর কোনো প্রবলেম আছে? যদি প্রবলেম না থাকে পড়তে থাকেন আপনারা, যদি কোনো কনফিউশন থাকে আমাকে হচ্ছে হোয়াটসঅ্যাপে টেক্সট দিন। ছিল জি। ইসিপিতে যে এক্সাম্পল করেছিল টেবিলের স্টার্ট দিতে পারে না। বুঝিনি, এটা এটার কথা বলতেছেন? না ম্যাম, এটার কথা বলতেছেন? এটা না ম্যাম, এক্সাম্পল ছিল একটা রেঞ্জ দেওয়া থাকতো, ওই রেঞ্জের মধ্যে আমরা মানে পাশের স্লাইডটা ইকুইভ্যালেন্স ডেটা লেখা থাকে।
একটা কল আসছে। ম্যাম উপরে অন করে আছে ম্যাম, বাউন্ডারি ভ্যালুর পাশে যে আপনার যেটা যে ট্যাবটা ওপেন করেন। জি ম্যাম এইটা। আচ্ছা সরি, ফোন আসছিল একটা, বলো। জি ম্যাম ম্যাম এটার ক্ষেত্রে আসলে কিভাবে কি করতে হবে ম্যাম? আচ্ছা এগুলো হচ্ছে বেসিক্যালি হচ্ছে আপনাকে হচ্ছে এরকম একটা রেঞ্জ দেওয়া থাকবে। রেঞ্জ দেওয়ার পরে স্লাইডে থাকা, আচ্ছা আপনাদের হচ্ছে একটা রেঞ্জ দেওয়া থাকবে। রেঞ্জের মধ্যে ধরেন এখানে হচ্ছে যে 25 থেকে 60 পর্যন্ত একটা রেঞ্জ দেওয়া আছে। আমাদের হচ্ছে কাজ হচ্ছে ভ্যালিড ক্লাস এন্ড ইনভ্যালিড ক্লাস ক্রিয়েট করা। ভ্যালিড ক্লাস কি? এই যে এই রেঞ্জের মধ্যে যেটা, এটাকে আপনি ডিভাইড করে দুইটা ভ্যালিড ক্লাসে করতে পারেন। আর যেহেতু গ্যাপটা কম, একটা রাখলেও সমস্যা নেই। আর ধরেন 1 থেকে 1000 একটা রেঞ্জ আছে, তো ওখানে হচ্ছে এত বড় রেঞ্জ আপনি রাখবেন না, তখন ওটাকে 5টা 6টা ভ্যালিড ক্লাসে হচ্ছে ডিভাইড করবেন। ডিভাইড করে আমার ভ্যালিড ক্লাস, এখানে একটা চিন্তা চিন্তা করে তাহলে একটা ভ্যালিড ক্লাস ক্রিয়েট করছে এখানে। দেন আমার ইসিপি তে হচ্ছে ভ্যালিড ক্লাসের বাইরের ভ্যালু গুলো টেস্ট করতে হয়। এটা দেখার জন্য যদি হচ্ছে ইউজার রং ইনপুট দেয়, তাহলে কি আমার প্রজেক্টটা ঠিকমতো কাজ করতেছে, মানে কাজ করতেছে বলতে ও ঠিকমতো এরর মেসেজ শো করতেছে নাকি না, নাকি ও হচ্ছে রং ইনপুট নিয়েও হচ্ছে ও হচ্ছে যেটা দেখানোর কথা না ওটা দেখাচ্ছে এরকম। এর জন্য হচ্ছে এই যে একটা মিনিমাম যে একটা রেঞ্জ আছে, মিনিমাম যে একটা ভ্যালু আছে 25, এটার আগের ভ্যালু গুলা নিয়ে একটা ইনভ্যালিড ক্লাস হবে, যেটা হচ্ছে এক্স লেস দেন 25 লিখতে পারি আমরা, ইনভ্যালিড রেঞ্জ। আরেকটা কি চেক করতে হবে, 60 বেশি হলে কি হবে, এটা হচ্ছে আমার আরেকটা ইনভ্যালিড ক্লাস। এখানে আরো হচ্ছে ইনভ্যালিড ক্লাস আসতে পারে। যেমন যদি আমাকে হচ্ছে ফিল্ডের মধ্যে বলে দেয় যে আমার শুধু এইজই নিবে, এইজ মানে হচ্ছে কি আমার শুধু ডিজিট নিবে, তো অ্যালফাবেট নেওয়া যাবে না, তখন হচ্ছে আমরা আরেকটা ইনভ্যালিড ক্লাস ক্রিয়েট করতে পারি যে অ্যালফাবেট নেওয়া যাবে না। এরকম করে আপনাদের রেঞ্জ দেওয়া থাকলে আমার কি করতে হবে, ফার্স্টে হচ্ছে রেঞ্জটাকে, যদি অনেক বড় রেঞ্জ হয় আমরা ওটাকে কয়েকটা ভ্যালিড ক্লাসে ডিভাইড করব, 1টা 2টা 5টা। আর ভ্যালিড ক্লাস ক্রিয়েট করা শেষ হলে আমরা হচ্ছে ইনভ্যালিড ক্লাস ক্রিয়েট করব, ওই রেঞ্জের বাইরের ভ্যালুগুলা নিয়ে ইনভ্যালিড ক্লাস ক্রিয়েট করব। আর হচ্ছে যদি এমন কিছু বলে দেয় যে আমার শুধু অ্যালফাবেটই ইনপুট নেবে, তখন কি দিব, যে নাম্বার দেওয়া যাবে না, ওটা একটা ইনভ্যালিড ক্লাস। তারপর স্পেশাল ক্যারেক্টার দেওয়া যাবে না, ওটা হচ্ছে একটা ইনভ্যালিড ক্লাস। এরকম বুঝে গেছে? যে দেখেন এখানে হচ্ছে ওরা আহ, ম্যাম যে এখানে ভ্যালিড, ভ্যালিড ইনভ্যালিডটা বুঝলেও টেস্ট কেস গুলা কিভাবে কম্বিনেশন নিচ্ছে ভ্যালু গুলো সেটা বুঝি নাই, মানে 10টা টেস্ট কেস ক্রিয়েট করছে তো এখানে কম্বিনেশন গুলো আবার ফিক্সড না, মানে বাইনারি নাম্বারের মতো না ডিসিশন টেবিলে যেরকম, এখানে ওরা মানে কিভাবে যেন নিচ্ছে সেটা বুঝতে পারিনি ওই আচ্ছা বড় হচ্ছে লাস্টের বক্সটাতে টেবিলের কথা পড়ানো। বলছি, আচ্ছা আচ্ছা ওটা বলছি। আচ্ছা এখানে হচ্ছে আমার ভ্যালিড ইনভ্যালিড ক্লাস ক্রিয়েট করার পরে আমি জাস্ট হচ্ছে একটা র্যান্ডম ভ্যালিড ক্লাস বা ইনভ্যালিড ক্লাস থেকে র্যান্ডম করে একটা ইনপুট পিক করতেছি। যে এটা হচ্ছে ধরেন আমার একটা ভ্যালিড ক্লাস, এখান থেকে আমি একটা র্যান্ডম ইনপুট পিক করলাম, এটাও আমি একটা ভ্যালিড, এরকম করে জাস্ট র্যান্ডম, এটাতে কোনো রুলস নিয়ম নেই। র্যান্ডম ইনপুট পিক করে দেন হচ্ছে এখানে আরেকটা কলাম বানাইতে হয়। কলামে আমরা লিখবো এক্সপেক্টেড আউটপুট। এক্সপেক্টেড আউটপুট বলতে এটা কি করা উচিত, আহ আহ, ধরেন যদি ইনভ্যালিড কোনো ইনপুট দেয় তাহলে ইরর মেসেজ শো করা উচিত বা ইনভ্যালিড দেখানো উচিত, তো ওটা হচ্ছে আমরা লিখবো যে ইনভ্যালিড বা ভ্যালিড, এরকম কিছু একটা লিখবো। বা একসেপ্ট রিজেক্ট আপনাদের উপর। দেখেন এখানে হচ্ছে একটা রেঞ্জ দেওয়া আছে, এই রেঞ্জে কি বলছে যে 0 থেকে 100 মধ্যে হচ্ছে একটা রেঞ্জ, এটা হচ্ছে ভ্যালিড রেঞ্জ। আর হচ্ছে 100 বেশি হলে ইনভ্যালিড, 0 কম হলে ইনভ্যালিড। তো ওরা হচ্ছে এটাকে ডিভাইড করছে, যে একটা ভ্যালিড ক্লাস, এটা একটা ভ্যালিড ক্লাস, এরকম করে
করছে। করার পরে আমার ভ্যালিড ক্লাস এখানে 4টা হয়েছে। ভ্যালিড ক্লাস ক্রিয়েট করা ডান। এখন আমরা ইনভ্যালিড ক্লাস ক্রিয়েট করব। ইনভ্যালিড কি? 0 থেকে কম হওয়া যাবে না, 100 থেকে বেশি হওয়া যাবে না। যেহেতু শুধু ডিজিট একসেপ্ট করবে, তাই হচ্ছে আম, যদি নন ইন্টিজার হয়, মানে যদি ফ্লোট হয়, তাহলে হচ্ছে একসেপ্ট করবে না। যদি হচ্ছে নন নাম্বার হয়, তাহলে হচ্ছে একসেপ্ট করবে না। এরকম করে হচ্ছে ইনভ্যালিড ক্লাস কয়টা ক্রিয়েট করে দেন জাস্ট র্যান্ডম আউট র্যান্ডম ইনপুট পিক করছি। এটা বুঝছি, তাহলে হচ্ছে আমি নেক্সট প্রবলেমে যাব। জি ম্যাম, এটা হচ্ছে। আচ্ছা, এখন এই প্রবলেমটাতে যদি আমরা দেখি, এখানে হচ্ছে আহ কি বলছে, পুরো একটা প্রাইস দিবে, ভ্যালু, ডিসকাউন্ট আর শিপিং কস্টের উপর। আমরা এই টেবিল বানানোটা তো বুঝছি, তাই না? এখন হচ্ছে আমাদের প্রবলেম হচ্ছে টেস্ট কেসটা কিভাবে বানাচ্ছে। তো এখানে যেহেতু বলছে ভ্যালিড ক্লাস নিয়ে খালি বানাবো, তো এই যেগুলো ভ্যালিড ক্লাস, এই যে গ্রিন করে মার্ক করা, এগুলো হচ্ছে আমার ভ্যালিড ক্লাস। ভ্যালিড ক্লাস থেকে এই যে T1 যে একটা কলম আছে, এই পুরাটা হচ্ছে আমার একটা টেস্ট কেস। আমার ফিল্ড কয়টা? তিনটা থেকে আমার একটা একটা র্যান্ডম ইনপুট নিয়ে টেস্ট কেস বানাইতে হবে। And, অবশ্যই ভ্যালিড ক্লাস থেকে হইতে হবে। ফার্স্ট এটা আমার ভ্যালিড ক্লাস, এই জন্য এখান থেকে একটা ইনপুট নিল, কারণ 1000 নিল, 2000 নিল। নিচে যে এটা বোঝানোর জন্য এখানে স্টার্ট দিছে। দেন ডিসকাউন্ট থেকে ভ্যালিড ক্লাস থেকে একটা ইনপুট নিল, যে কোনো নিচে নিচে এটাই বুঝাইছে। শিপিং কস্টে হচ্ছে আমার 3টা ভ্যালিড ক্লাস, 6, 9, 12। ফার্স্ট টেস্ট কেসে হচ্ছে 6 নিছে। দেন এই টেস্ট কেসটা আমার করা ডান, কারণ আমি সেই 3টা ফিল্ড থেকে ভ্যালিড ক্লাস থেকে আমি হচ্ছে ইনপুট নিয়ে ফেলছি। দেন টেস্ট কেস 2 তে আবার সেম, যেহেতু আমার ফার্স্ট 2 ফিল্ডে ভ্যালিড ক্লাস একটাই, সো এখান থেকে আমার ইনপুট নিতে হবে, তাই না? তো এই জন্য হচ্ছে যে স্টার্ট দিয়ে বুঝাইছে যে আমি এখান থেকে একটা ইনপুট নিয়ে টেস্ট কেস বানাবো। আর যেহেতু শিপিং কস্টে 3টা ভ্যালিড ক্লাস, এই জন্য এখানে টেস্ট কেস হচ্ছে 3টা হয়েছে। কারণ হচ্ছে আমার নিয়ম হচ্ছে সবগুলা ভ্যালিড ক্লাস থেকে একটা একটা করে ইনপুট নিতে হবে। আমি তো ফার্স্টের টেস্ট কেসে 6 নিলাম, বাট আমার 9 আর 12 তো রয়ে গেল। এর জন্য হচ্ছে আমি টেস্ট কেস 2 আর টেস্ট কেস 3 বানাইছি। দেন 9 এর জন্য করছি একটা, 12 এর জন্য করছি একটা। আচ্ছা, ওইখানে শুধু বলছিল ভ্যালিড ক্লাস নিয়ে বানাইতে। এখন আমাকে বলছে একটা একটা ইনভ্যালিড থাকবে, প্রত্যেক কম্বিনেশন হচ্ছে একটা ইনভ্যালিড ভ্যালু থাকবে। তো আমরা যদি T4টা চিন্তা করি, দেখেন T4টা চিন্তা করি, যেহেতু বলছে একটা ইনভ্যালিড থাকতে হবে, আমার ইনভ্যালিড ক্লাস কি? এই দুইটা না, যে যেগুলো হচ্ছে হোয়াইট মার্ক করা, মানে যেগুলো গ্রিন মার্ক করা, ওগুলো তো ভ্যালিড, আর এগুলো হচ্ছে ইনভ্যালিড। ইনভ্যালিড থেকে ও কি করলো, একটা ইনপুট নিল, র্যান্ডম ইনপুট নিছে, এনিথিং। আমার একটা র্যান্ডম ইনপুট ইনভ্যালিড ইনপুট নেওয়া ডান। এরপরে আমার অবশ্যই বাকি যে দুইটা ফিল্ড আছে ওখান থেকে মাস্ট ভ্যালিড ইনপুট নিতে হবে। এই যে আমার ভ্যালিড ক্লাস থেকে আমি ভ্যালিড ইনপুট নিলাম। এই যে আমার ভ্যালিড ক্লাস থেকে ভ্যালিড ইনপুট নিই। আমার একটা টেস্ট কেস ডান। কি হলো, এখানে একটা ইনভ্যালিড নিছে আর বাকি দুটো ভ্যালিড নিছে। টেস্ট 5 এও হচ্ছে সেফ, একটা ইনভ্যালিড নিছে আর বাকি দুটা ভ্যালিড থেকে নিছে। আমার হচ্ছে ভ্যালুস অফ গুডস এর যে ফিল্ডটা আছে ওখান থেকে ইনভ্যালিড যে দুইটা আছে ওখান থেকে ভ্যালু পিক করে টেস্ট কেস বানানো ডান। এখন তো আমার এই ডিসকাউন্টে হচ্ছে ইনভ্যালিড কিছু ক্লাস আছে, তো এখান থেকে ওই যে র্যান্ডম ইনপুট পিক করে করে দেন হচ্ছে টেস্ট কেস বানাইছি। এখানে দেখেন এই টেস্ট কেস 6টা যদি আমরা দেখি, দেখেন এখানে হচ্ছে একটা ভ্যালিড, এই যে এখানে হচ্ছে ইনভ্যালিড, আরেকটা হচ্ছে ভ্যালিড। এই যে এখানে একটা ইনভ্যালিড আর বাকি দুইটা কি ভ্যালিড আমার। বুঝে গেছে টেস্ট কেস গুলো কিভাবে ক্রিয়েট করছে? এখন আপনাদের মনে কোশ্চেন আসতে পারে যে এখান থেকে 9 নিল না কেন, 12 নিল না কেন? 9, 12 নিয়েও করা যেত, কোনো সমস্যা নেই। কিন্তু এখানে এটা দেখার গোল হইতেছে যে ইসিপি দিয়ে হচ্ছে আমরা যে এত টেস্ট কেস থেকে কমায় কম টেস্ট কেসে নিয়ে আসতে পারি। এখানে কিন্তু আরো অনেক কম্বিনেশন পসিবল। তো জাস্ট হচ্ছে ওরা রুল ফলো করতেছে যে আমার একটা ইনভ্যালিড থাকতে হবে আর বাকি দুইটা ভ্যালিড হইতে হবে। বুঝছি? ম্যাম, এখান থেকে আমাদের মূলত জি কি ম্যাম। করতে বলবে?
কি টাইপের কোশ্চেন আসবে? জি ম্যাম, এইটা ইসিপিতে। আম, এই যে এরকম হচ্ছে থিওরি আসার চান্স বেশি, আর যদি হচ্ছে ইসবি থেকে আসেও ধরেন হচ্ছে যে ওইরকম একটা দিলাম দেখ, এরকম একটা রেঞ্জ দেওয়া থাকবে আপনাদের। তো রেঞ্জ দেওয়া থাকলে এরকম ভ্যালিড ইনভ্যালিড ক্লাস ক্রিয়েট করবেন, এই যে টেবিলটার মতো। এটা ইসি ওয়ান মানে হচ্ছে টেস্ট কেস ওয়ান বোঝাচ্ছে, এটা না লিখলে সমস্যা নেই। আচ্ছা, এরকম হচ্ছে রেঞ্জ ক্রিয়েট করবেন, ভ্যালিড ক্লাসের যতগুলো রেঞ্জ বানানো পসিবল হয়। দেন ইনভ্যালিড ক্লাস ক্রিয়েট করবেন কিছু, যেগুলো হচ্ছে ওই সিনারিওতে পসিবল। যদি ধরেন আপনাকে বলে দেয় যে আহ ফ্লোট নাম্বার নেওয়া যাবে, তখন হচ্ছে যেমন হচ্ছে এই লাইনটা বাদ যাবে, কারণ আমাকে ওখানে মেনশন করে দিছে যে ফ্লোট নাম্বার হচ্ছে নেওয়া যাবে এরকম। আর যদি বলে যে না শুধু ইন্টিজারই লাগবে, তখন হচ্ছে আপনি এরকম ক্লাস আর কি, মানে সিনারিওতে যেগুলো পসিবল ওগুলো আর কি কোনো ফিক্স নাই যে এটা আসলে এটাই করতে হবে, ওটা আসলে এটাই করতে হবে, এরকম টাইপের আসতে আমাদের হবে। কি এরকম কম্বিনেশন নিয়েও টেস্ট করে দেখাতে হবে, কম্বিনেশন টেবিলটাও দেখাতে হবে? এটা এরকম আসলে হচ্ছে চান্সেস কম যে টেস্ট কেস বানাও, আসলে হচ্ছে যে এরকমই আসবে। রেঞ্জ দেওয়া থাকবে, ক্লাস বানাইতে হবে, র্যান্ডম ইনপুট পিক করতে হবে। ঠিক আছে। আচ্ছা, আর কারো কোনো প্রবলেম আছে? আচ্ছা, যদি না থাকে তারপরে পড়াশোনা করেন, কোনো প্রবলেম হলে হোয়াটসঅ্যাপে হচ্ছে আমাকে মেসেজ দিন, ট্রাই করবো সলভ করে দেওয়ার। ভালো মতো পরীক্ষা দিন। কাইন্ডলি স্ট্রেট ট্রানজিশনের টেবিলটা কাইন্ডলি একটু দিয়ে দিন। আচ্ছা, আমার হচ্ছে এখন আবার আরেকটা ক্লাস আছে, তো আমি ক্লাস শেষ করে তারপরে দিব। আপনার একটু অন্য কিছু পড়তে জি হবে ম্যাম, মনে হচ্ছে। থ্যাংক ইউ। ওকে, বেস্ট অফ লাক, সবাই ভালো মতো এক্সাম দিন।